ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি কেন পুনর্বিবেচনা নয়, হাইকোর্টের রুল। 1 মাসের মধ্যে চুক্তি পর্যালোচনায় কমিটি করার নির্দেশ। রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। অধ্যাদেশের সংশোধনী উঠছে কাল, সংসদ শেষে হবে নির্বাচন। জনগণের প্রত্যাশা অনুযায়ী চললে বিএনপি আগামীতে সরকার গঠন করবে বললেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দাবি মির্জা ফখরুলের। এবং আগে পুলিশ ভুয়া মামলা দিলেও এখন দিচ্ছে জনগণ। চট্টগ্রামের স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে পাল্টা প্রচারণার আহ্বান। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যায় কিনা সম্ভবত যাচাইয়ে 1 সপ্তাহের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে কমিটি গঠনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে, যৌক্তিকতা এবং সার্বিক পর্যবেক্ষণ করে তারা একটি নির্ধারিত ডেটের ভেতর আমাদেরকে এটি জানাবেন। আমরা এই আশ্বাসে আজকে আমাদের কর্মসূচি সেখান থেকে কর্মসূচি শেষ করে চলে এসেছি। এবং একই সাথে একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই, এখানে সাধারণ শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন সেটি অনেক মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে প্রত্যাহার বিষয় নয়। আমরা আপাতত রাষ্ট্রের প্রতি সম্মান রেখে, রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে রাজপথ থেকে আমরা সরে আসছি। তবে পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু মহাখালী যে কার্যক্রম আমাদের চলমান, সেটি তিতুমির বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে। দর্শক, বিশ্ববিদ্যালয় বিষয়ে কমিটি গঠনের সিদ্ধান্তের পর আন্দোলন স্থগিত করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দর্শকের যেমনটি জানাচ্ছিলাম, এ বিষয়ে জানাতে তিতুমির কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, সরকারের আশ্বাসের পর আন্দোলন নিয়ে কি বলছেন আসলে শিক্ষার্থীরা? কিছুক্ষণ আগেই ব্রিফ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, আপনি কি তথ্য পেয়েছেন এ নিয়ে? জ্যোতি, তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবিতে আজকে কিন্তু সকাল থেকেই তিতুমির কলেজে আসলে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। তারা আসলে ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচি পালন করছিলেন। এর এক পর্যায়ে কিন্তু বিকেলের দিকে তিতুমির কলেজে যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে 4 সদস্যের একটি টিম সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তারা আসলে কথা বলেন। কথা বলার পরে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলনে কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন তারা তাদের যে চলমান আন্দোলন সেটি আপাতত স্থগিত করছেন এবং আপাতত তারা মহাসড়ক বা রাস্তা অবরোধ করবেন না। তবে তিতুমির কলেজের ভিতরে কিন্তু তারা আসলে তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এ বিষয়ে আমরা আরো জানতে চাইব। আসলে সচিবালয়ে তো আপনি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক ছিল সেখানে উপস্থিত ছিলেন, আপনাদের সঙ্গে আসলে কি কথা হলো আর সার্বিক বিষয় যদি একটু বলেন। আজকে আমাদেরকে সচিবালয়ে ডাকা হয়েছিল এই কারণে যে আমাদের সকালে আমাদের প্রধান উপদেষ্টা এবং নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা যে বিশেষ সহকারী ডক্টর এমানুল ইসলাম, ওনাদের সাথে একটা মিটিং হওয়ার কথা ছিল এবং সেই মিটিং এ একটা সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তটা আমাদেরকে জানানো হবে এবং আমাদের সঙ্গে আলোচনা করা হবে, এই বিষয়ে ডাকা হয়েছিল। এই জন্য আমরা বিকালে গিয়েছিলাম প্রায় 7টা নাগাদ এবং আমাদের সঙ্গে আলোচনা করা হয় প্রায় 4টা নাগাদ, 4টার কিছু বেশি হবে। তো ওই সময়টা আমাদের সঙ্গে আলোচনা এটাই করা হয়েছে যে তারা আমাদের কাছে শুনলেন যে আপনাদের যে দাবিটা এবং এই দাবির বিষয়ে আপনাদের যুক্তি কি এবং যদি আপনারা এটা চান তাহলে আসলে সার্বিক পরিস্থিতি বিবেচনা ঠিক কিনা। তখন আমরা তাদেরকে যুক্তি উপস্থাপন করেছি, আমাদের কথাগুলো তাদেরকে বলেছি এবং এটা শোনার পর নাহিদ ইসলাম তিনি আমাদেরকে বললেন যে আপনাদের জন্য যে দাবিটা সেই দাবি পর্যালোচনা করার জন্য আমরা কমিটি করবো ভাবতেছি। তারপরে এক পর্যায়ে আমরা আলোচনা করতে করতে এক পর্যায়ে এটা সিদ্ধান্ত আসলো যে আমরা কমিটি করব। সেটা 7 কলেজের যেমন কমিটি করা হয়েছে, তো 6 কলেজের জন্য আলাদা একটা কমিটি থাকবে এবং বাকি তিতুমির কলেজের জন্য আলাদা একটা কমিটি থাকবে এবং সেই কমিটি পর্যালোচনা করবে তিতুমির কলেজের যে দাবিটা, তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবি, সেটা পর্যালোচনা করে তিতুমির বিশ্ববিদ্যালয়কে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা তারা দেখবে। তো সেই জায়গাটায় আমরা মনে করি যে আমাদের যে এই যে এখন যে কর্মসূচি ক্লোজ ডাউন তিতুমির সেটি আমরা স্থগিত করেছি ইতিমধ্যেই এবং তারা যে এই যে আমাদেরকে আশ্বস্ত করেছেন, এটা আমি আশ্বস্ত বলবো না, তারা নিশ্চিত করেছেন যে আগামী 7 কর্মদিবসের মধ্যে তারা একটি কমিটি করবেন, যে কমিটি আসলে সম্ভাব্যতা যাচাই করবে তিতুমির বিশ্ববিদ্যালয় করা যায় কিনা। হ্যাঁ, তো এই বিষয়ে তারা একটা কমিটি করবেন 7 কর্মদিবসের মধ্যে এবং সেই 2টা আলোচনা একসাথেই হবে।
আচ্ছা, তারা তো একটি কমিটি করবেন বলে আশ্বস্ত করেছেন এবং সেই কমিটি তিতুমির কলেজে এসে সার্বিক বিষয়ে পর্যালোচনার সাপেক্ষে তারপরে আপনাদেরকে জানাবেন আসলে তিতুমির কলেজ তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য কোনো যৌক্তিকতা আছে কিনা। তো সার্বিক বিষয়ে আপনারা কেন আশ্বস্ত হলেন এবং যদি আসলে তারা বলে যে না আসলে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে তাদেরকে কোনো ধারণা আপনারা দিয়েছেন কিনা? হ্যাঁ, আমরা ধারণা দিচ্ছি। তারা আমাদেরকে বলেছে যে তারা একটি সার্ভে করবে বা গবেষণা টাইপ কিছু একটা করবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যাবে কিনা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যথেষ্ট যৌক্তিকতা আছে এবং তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যোগ্য। এবং তারা যদি অদূর ভবিষ্যতে এটা মনে করেন বা এটা বলে দেন যে তিতুমির বিশ্ববিদ্যালয় করা যাবে না, অর্থাৎ তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যাবে না, সেদিক থেকে আমরা অবশ্যই তাদের কাছে জানতে চাইবো কোন কারণে করা যাবে না। সেই কারণগুলো আমাদেরকে স্পেসিফিক দেখাইতে হবে এবং আমাদেরও এইটাই এখন পর্যন্ত আমরা যেটা ভাবি এবং এটাই ভাবা উচিত আমি মনে করি, তাদেরকে আসলে দেখানো যে এই জায়গা থেকে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যোগ্য এবং আমরা ইতিপূর্বে দেখিয়েছি সেই জায়গাটা এসে। সর্বশেষ আর একটু বলবেন আপনাদের তারা যে একটি পর্যালোচনা কমিটি করবে সেখানে আপনাদের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা ছিল কিনা? আসলে এখন পর্যন্ত যে কমিটি করা হবে সেই বিষয়ে কথা হচ্ছে যে কমিটিটা এখনো যদি করা হয় নাই, কিভাবে করা হবে, কত সদস্য হবে এবং মেয়াদকাল কতদিন হবে সেই বিষয়ে আমাদের থেকে সুপারিশ নেওয়া হবে বলে তারা নিশ্চিত করেছেন। যদি আসলে এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে যে আন্দোলন, তাদের একজন সমন্বয়ক আসলে সার্বিক বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। তো এখন পর্যন্ত আন্দোলন আসলে তিতুমির কলেজের ভেতরেই থাকবে, তিতুমির কলেজের বাইরে আসলে তারা আপাতত কোনো কর্মসূচি রাখছে না। এই ছিল আমার কাছে তিতুমির কলেজ থেকে সর্বশেষ। রাজধানীর সরকারি তিতুমির কলেজের প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাকিবুজ্জামান। সাকিব, ভারতের আদানির গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বলেন দেশের স্বার্থ সবার আগে, প্রতিবেশী দেশের সাথে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সুষম চুক্তি হওয়া উচিত। একই সঙ্গে দেশের স্বার্থ বিরোধী এই চুক্তি ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সংশোধন না করলে কেন বাতিল করা হবে না তা জানতে রুলও দিয়েছেন হাইকোর্ট। সাবিনা মজুমদার রিপোর্ট। 2017 সালের 5 নভেম্বর ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে আওয়ামী লীগ সরকার। এ নিয়ে ব্যাপক বিতর্ক আর সমালোচনার মধ্যেই শুরু হয় আদানির বিদ্যুৎ আমদানি। চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। এমনকি এই চুক্তি নিয়ে খোদ ভারতের বিরোধী দল কংগ্রেসও ব্যাপক সমালোচনা করে। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 12 নভেম্বর ন্যায্যতা ও জাতির স্বার্থ রক্ষা করা হয়নি জানিয়ে চুক্তি বাতিল চেয়ে রিট করেন আইনজীবী এম কাইয়ুম। মঙ্গলবার এ নিয়ে শুনানিতে তিনি বলেন, চুক্তিতে বাংলাদেশের নয় আদানির স্বার্থ দেখা হয়েছে। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। কারণ আদানি গ্রুপ থেকে আমরা 15 টাকা বা 14 টাকা পার ইউনিট হিসেবে বিদ্যুৎ ক্রয় করছি বলে পত্রপত্রিকায় এসেছে। ওয়ারাজ ইন্ডিয়ার অন্যান্য গ্রুপ থেকে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমরা 6 টাকা কিংবা 60 টাকা ধরে, নেপাল থেকে আমরা 8 টাকা ধরে বিদ্যুৎ কিনছি। দেশের স্বার্থে আদানির সঙ্গে চুক্তি পর্যালোচনা করা দরকার বলে মন্তব্য করেন হাইকোর্ট। বলেন, দেশ সবার আগে, দেশ থাকলে সবাই থাকবে। আদালত এই মন্তব্য করেছেন। আমরা যারা দেশের স্বার্থে এই রিট পিটিশনটা দায়ের করেছি, অন্যায্য এবং অসম চুক্তিটা বাতিল চেয়ে বা সংশোধন চেয়ে, আদালত বলেছেন যে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, দেশের স্বার্থে আপনারা এই কাজটা করেছেন। দেশ হলো সবার আগে, দেশ থাকলে আমরা সবাই আছি, সুতরাং দেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে। পরে চুক্তির সব নথি 1 মাসের মধ্যে দাখিল করতে বলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে 1 মাসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনীর খসড়া উপদেষ্টা পরিষদে তোলা হবে কাল, জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতি প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন হবে বলেও জানান তিনি। এ সময় হয়রানিমূলক ও মিথ্যা মামলাকারীদের শাস্তি নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা।
মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে দপ্তরের গেল 100 দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। এ সময় উপদেষ্টা জানান, বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া তোলা হবে এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী ধরেন সম্ভবত বৃহস্পতিবারের মধ্যে এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে, কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিকারের জন্য বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 61 জেলায় 4300 আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা এ ধরনের মামলা দিচ্ছেন তাদের শাস্তি নিশ্চিতে খোঁজা হচ্ছে আইন। বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। জেলা প্রশাসক সাহেব, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, ওনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কিনা এবং এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে। এটা জাস্ট চিন্তা করছি। আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। নির্বাচন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অতি প্রয়োজনীয় সংস্কার শেষেই হবে নির্বাচন। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। সাইবার সিকিউরিটি আইন বাতিল করে হচ্ছে সাইবার সুরক্ষা আইন। ইতোমধ্যে ড্রাফট প্রস্তুত বলেও জানান এই উপদেষ্টা। সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলোর বর্ণনা থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের 3 বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি AKM জহিরুল হক। মঙ্গলবার আইন ও বিচার বিভাগের সচিব আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি AKM জহিরুল হক সংবিধানের 96(4) অনুচ্ছেদ মতে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী চলতে পারলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আগামী সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত নির্বাচন না হলে দেশে সংকট আরও বাড়বে। পতিত ফ্যাসিস্টের দোসররা স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করবে। সাইফুর রিপনের প্রতিবেদন। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার যুক্তি গ্রহণযোগ্য নয়। সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব, এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পতিত সরকারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ করে তিনি বলেন, দেশের রাজনীতি রুগ্ন হলে অর্থনীতিও রুগ্ন হবে, যার প্রভাব পড়বে স্বাস্থ্য, শিক্ষা সহ সব খাতে। দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, দেশের মানুষের সম্পদ পাচার হয়ে গেছে। এই সব কিছুকে যদি আমাদের ঠিক করতে হয়, সব কিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী আমাদের একদম গ্রামের শেষ কর্মীটি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারি, ইনশাল্লাহ আগামী দিনে
বিএনপি সরকার গঠন করবে। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে সরকার যত দ্রুত নির্বাচন দেবে ততই মঙ্গল। জনগণের ভোটাধিকার ফেরত দেওয়া এবং জনগণের মালিকানা, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, যত দ্রুত তার সঙ্গে এটি করবে ততই মঙ্গল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির জন্য নয় বরং জাতির স্বার্থে দ্রুত নির্বাচন চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের লোকজনের কিছু কিছু বক্তব্য সন্দেহের সৃষ্টি করছে বলেও জানান তিনি। তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন, অত্যন্ত যোগ্য মানুষ, কিন্তু রাজনীতির তো একটা আলাদা ব্যাপার আছে, সায়েন্স। এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স, এর আলাদা যোগ বিয়োগ আছে, এটা রাজনীতিবিদদের। এবং সেই জন্যই আমরা রাজনীতিবিদরা আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার ও নির্বাচন কমিশনকে ঠিক করার পাশাপাশি একটি রোডম্যাপ দিলে জনগণের ভেতর আস্থা ফিরবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে, যেটা এত তারিখের মধ্যে একটা হবে। মানুষ তো ইলেকশন চায়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগে পুলিশ ভুয়া মামলা দিত, এখন দিচ্ছে জনগণ, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লায়ন্স মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ভুয়া মামলায় কেউ যাতে হেনস্থার শিকার না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। ভারতের মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে উল্লেখ করে দেশের গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ধারাবাহিকতা রাখার অনুরোধ করেন উপদেষ্টা। আমার পুলিশ যেখানে 10টা নাম দিত 50টা বেনামি, এখন হচ্ছে কি জনগণ দিচ্ছে 10টা নাম 50টা শত্রুতা করে দিচ্ছে। আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই, যে এরা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে, এটা আমার এখন দরকার। রোজার সময় আমার খেজুর দরকার, এইগুলি আসছে, তো এগুলিকে আমি আসতে দিব না। কিছু ব্যাংকের অবস্থা ভালো হলেও কয়েকটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। পরিস্থিতি যাই হোক, বন্ধ করা হবে না কোনো ব্যাংক। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকার দুর্নীতির কারণে অর্থনীতি বিপর্যস্ত উল্লেখ করে তিনি বলেন, বাজেটে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। এই যে অনেকের যে কম্পিটিশন, কারো কারো পার্সোনাল আর কারো জেনারেল, আমরা বলি জেনারেল, সর্বব্যাপী, যে ডেফিনেটলি আলুর দাম ওভারঅল বেড়েছে, পেঁয়াজের দাম, পেঁয়াজ আবার প্রবলেম প্রচুর গেছে, তাই না? আজ থেকে অনেক অনেক বেনিফিট আছে, কিন্তু আমি বলছি আরও যদি উনি যে একটা টাইম ফ্রেম করে দেয় যে 3 মাস আপনার শুধু অর্থনীতি হিসেবে করে, এটা চিফ জাস্টিস রেখেছে, এটা আমরা চেষ্টা করছি। হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুল রহমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে ইতোমধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আইন প্রতিমন্ত্রী থাকার সময় বিচারাঙ্গনকে ধ্বংস করেছেন, দলীয়করণ করেছেন, নগ্ন হস্তক্ষেপ করেছেন, এমন মানে বিচারাঙ্গনকে তার স্বাধীনতা চলতে দেয় নাই, এবং এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত।